দেশের ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি। তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত। ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়। ২ সপ্তাহের স্থিত অবস্থা জারি আপিল বিভাগের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। দেশের ৫ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। যে ৫ বিভাগে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর বলছে, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে। আজ এই সতর্কবার্তা দেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এজন্যই তাপপ্রবাহের এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এপ্রিল মাস জুড়ে চলা টানা তাপপ্রবাহের পর চলতি মাসের শুরু থেকে বৃষ্টি শুরু হয়, কমতে থাকে তাপপ্রবাহ। এরপর প্রায় ৩ দিন ধরে তাপপ্রবাহ শুরু হয়েছে দেশের বিভিন্ন স্থানে। মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এখন দেশ জুড়ে যে তাপমাত্রা তা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। এ সময় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২১ জন। এ নিয়ে এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৪৫ জন। এদিকে গত বছরের চেয়ে এবারে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফলে এখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিলেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মোহাম্মদ কবিরুল বাশার। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। গত বছর অর্থাৎ ২০২৩ সালে বিগত সব বছরের ডেঙ্গুতে আক্রান্তের এবং মৃত্যুর রেকর্ড হয়েছিল। মশার কামড়ে স্বজনহারাদের অসহায়ত্ব দেখেছে পুরো জাতি। এবছর এই কয়েক মাসেই আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলছে বিশেষজ্ঞদের। এবছরে এখনও ডেঙ্গুর মৌসুম শুরু না হলেও এখনই অনেক জায়গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আবার মৃত্যুও হয়েছে। ফলে এবছরে ভয়াবহ পরিস্থিতির শঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত এই মোট ২৩ বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা যা ছিল ২০২৩-এ এক বছরে তার চেয়ে অনেক বেশি হয়েছে। কিন্তু ২০২৪ সালে আমরা যেটি দেখছি, ২০২৩ সালে সর্বোচ্চ ডেঙ্গু হলেও আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর যে সংখ্যা ছিল ২০২৪ সালে আজকের দিন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তার চাইতে দ্বিগুণ। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে মাঠ পর্যায়ে যে কাজ করছি তাতে দেখা যাচ্ছে যে এডিস মশার ঘনত্ব অনেক বেশি। একই সাথে মশা মারার জন্য ব্যবহৃত যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটি পরিবর্তন করার পরামর্শ দেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. মোহাম্মদ কবিরুল বাশার। ডেঙ্গু নিয়ন্ত্রণে যে পদ্ধতিতে আমরা যাচ্ছি সেই পদ্ধতিতে গেলে আসলে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। আমি একটি মডেল প্রস্তাব করেছি যেটির নাম দিয়েছি কেবি মডেল। সেই মডেলে বিস্তারিত বর্ণনা করা আছে এবং বেশ কয়েকটি পত্রিকাতে সেটি প্রকাশিত হয়েছে। সেই মডেলটি বাস্তবায়ন করলে আমার বিশ্বাস যে বাংলাদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে। চিকিৎসকরাও বলছেন, রোগী বাড়লেই পরিস্থিতি বিপজ্জনক হয়ে দাঁড়ায়। ফলে অনেকেই মশাবাহিত এই রোগে মারা যান। তাই এখন থেকে ডেঙ্গুর ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ সচেতন থাকলে আক্রান্ত কম হবে, আমাদের হসপিটালের মধ্যে সংকটও কম হবে এবং আমরা হসপিটাল, আপনারা জানেন হসপিটালে অবশ্যই লিমিটেড, শয্যা সংখ্যা লিমিটেড। এই ক্ষেত্রে অতিরিক্ত আক্রান্ত হলে এবং যারা সিভিয়ার ফর্মে যারা হয়, বিশেষ করে প্রথমবার আক্রান্ত হলে দ্বিতীয়বার কিন্তু যারা আক্রান্ত হয়, তৃতীয়বার যারা আক্রান্ত হয় তারাই কিন্তু সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে। জনগণের সম্পৃক্ততা ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানান তারা। পরামর্শ দেন জনসচেতনতা বাড়ানোর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের উপরে 2 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। ফলে ফের আটকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থছাড়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এ সময় আপিল বিভাগ বলেন, আর কয়দিন কাজ বন্ধ থাকলে সমস্যা নেই। আদালতের চায়না কোম্পানির আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনো হাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের আদেশের উপরে আপিল বিভাগ 2 সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চায়না ব্যাংক অফ এক্সিম জানিয়ে দিয়েছে শেয়ার হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজে টাকা দেবে না। এর ফলে আপাতত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধ থাকবে। মোসাম্মদ লাকি আক্তারকে আহ্বায়ক করে শ্যামপুর থানার 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি এ আহ্বায়ক কমিটির ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে ফুলের শুভেচ্ছা সিক্ত করেন। এ সময় শ্যামপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুনুর রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনের স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ হলো বাংলাদেশের যতগুলো সংগঠন আছে তার থেকে নাম্বার 1 হবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। কারণ যার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, একটি মাত্র সংগঠন, সেটি হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর খাস অন্তরের বাবার নামে এই সংগঠন। আপনারা যাই করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেন কোনো দুর্নাম না হয়, কোনো অন্যায় না হয়, কোনো জুলুম না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই শান্তি শান্তি। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুনিয়াতে যদি না আসতো তাহলে আমরা এই সংগঠন করতে পারতাম না। সে আশাতে আজকে দেশ পেয়েছি, পতাকা পেয়েছি। একমাত্র শেখ মুজিবুর রহমান, তার তুলনা পৃথিবীতে এরকম নেতা আসে নাই। সেই সংগঠন হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। আপনারা এটাকে ধরে রাখবেন, এটাকে কিভাবে কাজ করবেন, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি চলি, আপনারা চলবেন। রূপায়ণ সিটি উত্তরা রাজধানীর বুকে নান্দনিক স্থাপনার এক অনন্য উদাহরণ। আবাসন খাতের নান্দনিক এই স্থাপনা পরিদর্শন করেন দেশ বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান। রূপায়ণ সিটি পরিবেশকে রক্ষা করে সবুজায়নের মধ্যে আধুনিক বসবাসযোগ্য দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি। আনসারুল ইসলামের ক্যামেরায় রকিব মানিকের রিপোর্ট। রূপায়ণ সিটি উত্তরা আবাসন খাতের এক বিশ্বস্ত নাম। 150 বিঘা জমির উপর নির্মিত হয়েছে রূপায়ণ সিটি। রূপায়ণ সিটি উত্তরার বিভিন্ন দিক পরিদর্শন করেন দেশের খ্যাতিমান ভাস্কর্যবিদ হামিদুজ্জামান খান। পরিদর্শন শেষে তিনি বলেন, আধুনিক নির্মাণ শৈলীর দৃষ্টান্ত হলো রূপায়ণ সিটি। ওপেন স্পেস, কত বড় খোলা জায়গা সেকেন্ড ক্যাপিটালে আছে। এই জন্য আমরা এটাকে অনেক বেশি ফিল করি। আমারও এখানে এসে এই খোলা জায়গা দেখে আমি খুব খুশি যে আমরা এইভাবে সুচিন্তিতভাবে কাজ হচ্ছে বাংলাদেশে। এটা একটা আমার কাছে আমি খুব এক্সপিরিয়েন্স হয়েছি। প্রতিটি ভবনের আশপাশে খোলামেলা জায়গা, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে, সুইমিং পুল ও সবুজায়ন প্রাধান্য পাওয়ায় ভূয়সী প্রশংসা করেন তিনি। রূপায়ণ গ্রুপ তো এটা ব্যতিক্রম। এখন যে এটা নেওয়া হয়েছে, আমি আশা করব রূপায়ণ গ্রুপ আরও বাংলাদেশে যে আমরা গ্রামে বড় হয়েছি, একটু খালের পরে গেলে মনটা বদলে যেত। সেই ন্যাচারাল জিনিসগুলো যদি রূপায়ণের পক্ষে সম্ভব হয়তো আমি মনে করি যদি এরকম আরও ন্যাচারাল জিনিস ফ্লো করে পানিটা আরও বাড়াইলে আরও ভালো লাগতে পারে। পরে রূপায়ণ সিটি উত্তরার সিইও
এম মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠক করেন খ্যাতিমান এই ভাস্কর্যবিদ। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ফিরেছে পানামার পতাকাবাহী জেন নামের একটি মাদার ভেসেল। বুধবার দুপুরে বন্দরের নবনির্মিত জেটিতে 24,000 মেট্রিক টন লাইমস্টোন নিয়ে এই জাহাজটি নোঙর করে। প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙর করায় উচ্ছ্বসিত বন্দরের কর্তৃপক্ষ। এর আগে গত 10 মে জাহাজটি দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে 50,500 মেট্রিক টন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছায়। পরে আউটারে 26,500 মেট্রিক টন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালাস করে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পদুয়া বাজার ও বটতলী স্টেশনে সকাল থেকে বিকাল পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দুই পাশের কয়েক শতাধিক দোকানের অবৈধভাবে বর্ধিত অংশ, সিঁড়ি, সাইনবোর্ড, অস্থায়ী বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়। লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল লাইলের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ, লোহাগাড়া থানার এসআই মাহফুজ, উপজেলা ভূমি অফিসের সহকারী আরাফাত হোসেন সহ অনেকে। এবারে খেলার খবর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আইসিসি টি20 বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় দলের সদস্যরা। এ সময় আসরে ভালো খেলার আশা প্রকাশ করেন ক্রিকেটাররা। এবারের বিশ্বকাপে বাংলাদেশ আছে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে 8 জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর 10 জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাতুড়ি সিংহের শিষ্যরা। 13 জুন তৃতীয় ম্যাচে কিংসটাউনে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে 16 জুন নেপালের বিপক্ষে লড়বে শান্ত তাসকিনরা। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে 3 ম্যাচের একটি টি20 সিরিজ খেলবে বাংলাদেশ। সংবাদ শেষ করব এক ক্রিকেট ব্যাটার গ্রাম এর খবর জানিয়ে। অজপাড়াগাঁয়ের একটি গ্রামের নাম বিন্না। গ্রামটিকে এখন সবাই চেনে ক্রিকেট ব্যাটের গ্রাম হিসেবেই। পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে অবহেলিত এই জনপদ বিন্না। আধুনিকতার কোনো ছাপ পড়েনি এখনও এই জনপদে, তবুও বসে নেই এখানকার সংগ্রামী নারী পুরুষ। আধুনিক সভ্যতার ছোঁয়া তেমন না লাগলেও এই গ্রামকে অনেকেই চেনেন, আবার ব্যাট কালামের গ্রাম হিসেবেও। আর ক্রিকেট ব্যাট তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এখানকার হাজারো মানুষের। তৈরি ক্রিকেট ব্যাট যাচ্ছে আবার বিদেশের মাটিতেও। পিরোজপুর থেকে গোলাম মুস্তফার পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। দীর্ঘ কয়েক যুগ থেকেই কাঠ ব্যবসা সমৃদ্ধি অঞ্চল হিসেবে ব্যাপক পরিচিত নেসারাবাদের ইন্দেরহাট সহ বিন্না, জিলবাড়ি, চামিডুবি, উড়িবুনিয়া, পঞ্চবটি ও বলদিয়া সহ অন্তত আরও 15টি গ্রাম। আর এসব নিভৃত গ্রামেই গড়ে উঠেছে অসংখ্য ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। বর্তমানে কারখানার সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধশতকেরও বেশি। ক্রিকেটটা উৎপাদন ভালো করলে, বেশি করলে মোটামুটিভাবে চলবে ভালোই। কাজে মনে করেন 200 পিস মাল বানাইলে আমি যে প্রোডাকশন মজুরি
ধরেন 500 থেকে 600 টাকা ইনকাম। বেতন আছে 5,000, 10,000, 11,000, 6,000, মানে বিভিন্ন কাজে বিভিন্ন বেতন। ফলে এই শিল্পের সঙ্গে জড়িত রয়েছে অন্তত আরও 2,500 থেকে 3,000 মানুষ। প্রতিদিন এসব গ্রাম থেকে শত শত ব্যাট তৈরি করে পাঠানো হচ্ছে ঢাকাসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জামের দোকানে, যেখান থেকে দেশের শতকরা 70% ব্যাটের চাহিদা পূরণ হয়। যাইবে লঞ্চে, যাত্রাবাড়ি যাইবে, গুলশান যাইবে, মানে একখানে যাইবে। কানাডার হেলিপ্যাড শহরে সম্মিলনে আমাকে পুরস্কৃত করে। ব্যাট শিল্পের সাথে জড়িত এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রয়োজনীয় পরামর্শ ও ঋণ দেয়া হচ্ছে বলে জানালেন এই বিসিক কর্মকর্তা। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে এটা আরো কিভাবে বাড়ানো যায়। আমরা উদ্যোক্তাদের কাছে উদাত্ত আহ্বান জানাই যে আপনাদের যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম থাকে আপনারা বিসিকে আসবেন, আমাদের ডিএম স্যারের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ব্যাট শিল্পকে টিকিয়ে রাখতে হলে এই খাতে পর্যাপ্ত ঋণ সুবিধা, সরকারি পৃষ্ঠপোষকতা, কাঁচামালের মূল্য কমানো সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, তাপমাত্রা উঠতে পারে 40 ডিগ্রি পর্যন্ত। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু। এবছর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের। এবং ফের আজকে গেল এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড়, 2 সপ্তাহের স্থিতাবস্থা জারি আপিল বিভাগের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।